ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি টেলার অনির্বাণ চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি গল্পে। আজকের গল্প শুরু করার আগে আপনারা যদি চান আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা আমরা আমাদের চ্যানেলে শেয়ার করি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেলটিতে ঘটনাটি লিখে পাঠান। আমরা ভাবি মৃত্যু মানে শেষ, কিন্তু কিছু আত্মা আছে যারা জানে না যে তারা মরে গেছে। তারা ঘুরে বেড়ায়, অপেক্ষা করে, আর মাঝে মাঝে ভুল মানুষের কাছে পৌঁছে যায়। আজকের গল্পটা কলকাতার এক হাসপাতালের, একটা ঘরের, আর একটা মেয়ের, যে ভুল করে সেই ঘরে উঠেছিল। এই গল্পের নাম 407 নম্বর ঘর। রিয়া সেনগুপ্ত, বয়স 27, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। কলকাতায় নতুন এসেছে ট্রান্সফার হয়ে। পার্ক স্ট্রিটের কাছে একটা পুরনো বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 4 তলা, 407 নম্বর। ভাড়া কম, জায়গা ভালো। বাড়িওয়ালা বলেছিল, একটু পুরনো ফ্ল্যাট, কিছু মনে করবেন না। রিয়া হেসে বলেছিল, আমি একা থাকতে অভ্যস্ত, সমস্যা নেই। প্রথম রাতটা স্বাভাবিকই ছিল। রিয়া মালপত্র গুছিয়ে শুয়ে পড়েছিল। ঘুমও এসেছিল দ্রুত, কিন্তু রাত 3টায় ঘুম ভেঙে গেল। বাথরুম থেকে জলের শব্দ আসছে, টিপটিপ করে কল পড়ছে। রিয়া উঠে গিয়ে কল বন্ধ করল। ভাবল পুরনো পাইপের সমস্যা। শুয়ে পড়ল আবার, কিন্তু ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়েছিল। পরদিন সকালে রিয়া ভুলে গেল। অফিস, কাজ, ব্যস্ততা সব মিলিয়ে রাতের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেল। কিন্তু সেদিন রাতে ঘরে ফিরে দেখল রান্নাঘরের চেয়ারটা সরানো। রিয়া সরায়নি। তৃতীয় রাতে আয়নায় দেখল তার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে। ঘুরে তাকালো, কেউ নেই। চতুর্থ রাতে রিয়া ভালো করে ঘুমাতে পারল না। বারবার মনে হচ্ছিল কেউ তার নাম ধরছে। রিয়া, ফিসফিসিয়ে দেওয়ালের ভেতর থেকে। রিয়া ফোন করল তার বন্ধু সৌমিককে। সব বলল। সৌমিক হাসল, বলল, তুই একা থাকিস, মাথা গরম হয়ে গেছে। কিন্তু রিয়া জানত এটা মাথার সমস্যা না। সে নেমে গেল বাড়িওয়ালার কাছে। জিজ্ঞেস করল, এই ফ্ল্যাটে আগে কে থাকত? বাড়িওয়ালা একটু চুপ করে রইল, তারপর বলল, আগে একটি মেয়ে থাকত, নাম ছিল মিতা। 1 বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যায়, আর ফেরেনি। রিয়া পরদিন সেই হাসপাতালে গেল, কাছেই নীলাচল নার্সিং হোম। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল মিতা চক্রবর্তীর কথা। নার্স একটু অবাক হয়ে বলল, মিতাদি? উনি তো এখানেই ছিলেন, রুম নম্বর ছিল 407। রিয়ার বুকটা ধক করে উঠল। মারা গিয়েছিলেন কিভাবে? নার্স নিচু গলায় বলল, অদ্ভুত ব্যাপার ছিল। কোনো রোগ ছিল না, ডাক্তাররাও বুঝতে পারেননি। শুধু বলতেন, আমার ঘরে ফিরতে হবে, আমার ঘরে কেউ এসেছে, আমার ঘরে কেউ এসেছে। রিয়া বুঝতে পারল মিতা জানে। মিতা জানে রিয়া তার ঘরে আছে। সেই রাতে রিয়া ঘরে ফিরল না, হোটেলে উঠল। কিন্তু রাত 12টায় তার ফোন একটা মেসেজ এলো, অপরিচিত নম্বর থেকে। শুধু একটাই লাইন, তুমি আমার বিছানায় শুয়েছিলে। রিয়া কাঁপতে কাঁপতে নম্বরটা ট্রেস করানোর চেষ্টা করল। পরদিন জানতে পারল নম্বরটা মিতার পুরনো সিম, যেটা তার মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হয়েছিল। রিয়া সেদিনই সব জিনিস সরিয়ে ফ্ল্যাট ছেড়ে দিল, কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো ঘরে ঢুকল। ঘরটা ফাঁকা, শুধু পুরনো আলো জ্বলছে। রিয়া আস্তে করে বলল, মিতা, আমি চলে যাচ্ছি, এই ঘর তোমার, তুমি শান্তিতে থাকো। তারপর জানলা দিয়ে একটা ঠান্ডা বাতাস এলো, হারিকেনের মতো।
মার্চ মাসেও। আর রিয়ার মনে হলো পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখল। সে ঘুরে তাকালো না, সোজা হেঁটে বেরিয়ে গেল। দরজা বন্ধ করল পেছন থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে রিয়া শুনতে পেল ওপর থেকে একটা শব্দ, পুরনো কাঠের মেঝেতে পায়ের আওয়াজ, ধীরে ধীরে। ঘরের মধ্যে কেউ হাঁটছে। মিতা ফিরে গেছে। রিয়া আর কখনো সেই বিল্ডিংয়ের সামনে দিয়ে যায়নি। কিন্তু বাড়িওয়ালা বলেছিল 407 নম্বর ঘর এখনো ভাড়া হয় না। মাঝে মাঝে রাতে নাকি আলো জ্বলতে দেখা যায়, আর করিডোরে পায়ের আওয়াজ। হয়তো মিতা এখনো অপেক্ষা করছে, হয়তো সে জানে না সে আর নেই। আর হয়তো এটাই সবচেয়ে বড় ভয়, নিজের মৃত্যু নিজে না জানা। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার পরিচিত কোনো অদ্ভুত ঘটনা থাকলে কমেন্ট করো, হয়তো সেটাই হবে আমাদের পরের গল্প। পরের সপ্তাহে আবার আসছি রবিবার রাত 9টার সময় আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থেকো।